আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার প্রকারভেদ। তো এইখানে আমরা কোষ বিভাজন এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদের জানতে হবে কোষ কাকে বলা হয়। কোষ কাকে বলা হয়? কোষ ইংরেজি হচ্ছে সেল, ঠিক আছে। কোষের ইংরেজি প্রতিশব্দ সেল, আর এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ, মানে ছোট ছোট প্রকোষ্ঠ। এখানে দেখো দুইটা সংজ্ঞা লিখেছে। প্রথম সংজ্ঞা হচ্ছে জীবদেহের গঠন এবং কার্যাবলীর এককে কোষ বলা হয়। এখন গঠন এবং কার্যাবলী মানে কি? গঠন মানে হচ্ছে যা দ্বারা গঠিত। মনে করো যে তোমাদের বাসায় যদি দালান হয়ে থাকে, কনক্রিটের হয়ে থাকে, তো এখানে একটা দালানের যে কোনো একটা দেওয়ালের সবচেয়ে, যদি তুমি ভাঙলে কি পাবো? সবচেয়ে যে ক্ষুদ্রতম এককটা পাবা, সেটা হচ্ছে ইট। মানে কতগুলো ইট পরস্পর পরস্পর পরস্পরের সাথে বসে তারপর একটা দেওয়াল গঠিত হয়, তাই না? তো আমাদের মানব দেহ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ইটের মতো প্রকোষ্ঠ রয়েছে, যেগুলোকে বলা হয় কোষ বা সেল। এজন্য এটাকে বলা হয় জীবদেহের গঠন। কার্যাবলী বলতে যেগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন আমাদের শরীরে যত ধরনের কোষ আছে সবগুলো কোষই কোনো না কোনো কাজে নিয়োজিত থাকে, মানে বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তার জন্য বলা হচ্ছে জীবদের গঠন এবং কার্যাবলীর এককে কোষ বলা হয়। এটা একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে বৈষম্য ভেদ্য, পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, তাকে কোষ বলা হয়ে থাকে। বৈষম্য ভেদ্য পর্দা বলতে এমন একটা পর্দাকে বোঝানো হয়েছে যে পর্দার মাধ্যমে দেখো সবকিছু যাতায়াত করতে পারে না। বৈষম্য বলতেই তো আলাদা, মানে বোঝাচ্ছে যে এখানে কোনো কিছুর উপরে পক্ষপাতিত্ব করে, তাই না? তো ওইরকম পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, মানে একটা কোষ আর ওই কোষের মতোই অন্য কোষ তৈরি করতে পারে। তো এখানে দেখো সেল বা কোষের অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছি, তোমার কাছে যদি এটা প্রয়োজন হয় করে নিতে পারো, যদিও তোমাদের বইটা প্রয়োজন নেই। এখন তোমাদের বইয়ে চলে যায়, এখানে দেখো বলা হচ্ছে যে আমরা যেটা আলোচনা করব কোষের বিভাজনের গুরুত্ব। এর আগে আমরা এটা পড়বো যে কোষের গঠন। কোষের গঠনটা কি? দেখো আমরা কিন্তু সপ্তম শ্রেণীতে পড়েছিলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতরে কি কি রয়েছে। এটা এখন তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা উদ্ভিদ কোষ। এটা হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গ সমূহ, মানে কি কি থাকে আর কি। যেমন দেখো কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, তারপরে সাইটোপ্লাজমীয় ধাত্র, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা সহ আরো অনেক বিষয় রয়েছে। জাস্ট ধারণা নেওয়ার জন্য তোমরা একটু দেখো। আবার একইভাবে এখানে প্রাণী কোষের ভিতরেও কত বিষয়গুলো রয়েছে, তাই না? এন্ডোপ্লাজমিক জালিকায় যেটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, তারপরে দেখো ক্রোমাটিন, নিউক্লিয়ার ছিদ্র, এদিকে রয়েছে আবার দেখো কত কিছু, হ্যাঁ, সিলিয়াম, মাইক্রোভিলি, বেসাল বডি, প্লাজমা পর্দা, পিনোসাইট, গহ্বর, গোলগি বস্তু সহ, নিউক্লিয়াস সহ আরো অনেক কিছু রয়েছে, তাই না? এই সবগুলো মিলে কি হয়েছে বলতো? কোষ গঠন হয়েছে। মানে কোষের এগুলো হচ্ছে গঠন। ওকে, তো এটা আমরা সপ্তম শ্রেণীতে জেনেছিলাম, যে সপ্তম শ্রেণীতে আমরা এটা পড়েছিলাম। তো এইখানে আমাদের একটা মূল যে গঠন, যে কোষ ঝিল্লি দিয়ে আবৃত কোষের মূল দুইটি উপাদান রয়েছে, সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কাকে বলা হয়? ওই যে মনে করো একটা ডিম নিবা, ডিমের কুসুম বাদে, ডিমের মানে ওই কুসুম বাদে যে অংশটা থাকে ভিতরে, তাকে বলা হয় সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসটা হচ্ছে ওই কুসুম যেটা, ওইটা, ঠিক আছে। কোষের কেন্দ্রে ঘন অস্বচ্ছ অঙ্গটি হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দ্বারা আবৃত অংশটি হচ্ছে কি? সাইটোপ্লাজম। মানে ওই যে খোসা, ডিমের খোসা, খোসার ভিতরে থাকবে। দেখো তুমি যদি ডিম সিদ্ধ করো, অনেক সময় দেখতে পারবো যে ওই শক্ত খোসার নিচে আর একটা পাতলা পর্দা রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লির ভিতরে এই যে আমরা ডিম যদি ভাঙি, তাহলে কি পাবো? দেখো সাদা একটা অংশ পাবো না? সাদা মানে কুসুম বাদে যে অংশটা, এটাকে বলে সাইটোপ্লাজম। কোষের ওই কোষ, এটা যদি পুরো একটা কোষ হয়, তো এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো আর নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত। নিউক্লিয়াসের বাইরে কিন্তু একটা পর্দা থাকে, ফাঁস করে ওই পর্দা ফেটে গেলে ডিমটা কিন্তু ভেঙে যায়, তাই না? ছিঁড়ে যায়, বা ওই যে হলুদ যে অংশটা বের হয়ে যায়। তার ভেতরে রয়েছে জীবের বংশগতি, এটা ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, ঠিক আছে। এইটা দিয়ে তৈরি ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম গুলো জীবদের মানে জীবের
বংশগতির ধারক এবং বাহক, মানে তোমার পিতামাতা কেমন হবে, তো তার সাথে তোমার কি বৈশিষ্ট্য মিল থাকবে বা অমিল থাকবে, এটা এসে ওই ক্রোমোজোমের ভিতরে লুকায়িত থাকে। সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রোমোজোম হিস্টোন নামে প্রোটিন কণার উপর পেঁচিয়ে ক্রোমাটিন হিসেবে উন্মুক্ত জালিকার মতো থাকে বলে এটি আলাদাভাবে বোঝা যায় না। শুধু কোষ বিভাজনের সময় এটি কুণ্ডলী পাকিয়ে সংকুচিত হয় বলে তখন এটি দৃশ্যমান হয়ে যায়। তো দেখো এখানে আমরা এটা মাঝখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোষ, কোষের ভিতরে এটা হচ্ছে ইয়া থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ক্রোমোজোম থাকে। ওই ক্রোমোজোমের ভিতরে দেখো ক্রোমোজোমের ভিতরে এক্স আকৃতির, দেখছো এই যেটা, এটা হচ্ছে এই যে এক্স এর যে বাহুগুলো, এই যে প্রত্যেকটা অংশ, এটাকে বলা হয় ক্রোমাটিড। আর মাঝখানে যে অংশটা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার বলা হয়, ঠিক আছে। এর নিচের দিকে এরকম ক্রোমাটিন থাকে, হিস্টোন থাকে, আর এতে আবার ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর এই ডিএনএ যে এগুলাকে বলা হয় নিউক্লিওটাইড। এটা হচ্ছে ক্রোমোজোমের গঠন গেল। আর এর আগে তো আমরা কোষের গঠন দেখলাম। এখন এর আগে আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব। তো কোষ বিভাজনের গুরুত্ব দেখার আগে আমাদের তো বুঝতে হবে যে আসলে কোষ বিভাজন কাকে বলা হয়, তাই না? এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোষ বিভাজনের সংজ্ঞা দিয়েছে। কোষ বিভাজন কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি মানে একটা থেকে দুইটি হতে পারে, আবার চারটি হতে পারে, কোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। এখানে একটা মাতৃকোষ থাকবে, এই কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হতে পারে অথবা চারটা সৃষ্টি হতে পারে, আবার ওই কোষগুলো আবার বিভক্তি হয়ে এরকম ভাবে আরো দুইটা কোষ তৈরি হতে পারে বা চারটা হতে পারে, ঠিক আছে। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় কোষ বিভাজন পদ্ধতি। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন যে কোষ, এই কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল বলা হয়। দেখো এটা হচ্ছে মেইন, এই যে এটা প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে কি বলা হয়, দেখো এটাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল বলা হয়। এই যে প্রথম যেটা থাকবে, এটা মাতৃকোষ। তারপরে এইখান থেকে দুইটা হয়েছে, এই দুইটাকে বলা হয়, এইটা ডটার সেল, এই যে এই দুটাকে বলা হয় ডটার সেল। আবার যখন এটা থেকে এই দুটা সৃষ্টি হবে, তখন এটা হয়ে যাবে মাতৃকোষ, আর এই পরের দুইটা হয়ে যাবে ডটার সেল বা অপত্য কোষ। আমরা এখানে দুটো চমৎকার সংজ্ঞা দেখে নিলাম, তিনটা, সেটা হচ্ছে কোষ বিভাজন, অপত্য কোষ এবং মাতৃকোষ। এগুলো কিন্তু আমাদের প্রয়োজন। এরপরে আমরা এখন এই যে এখানে এটা পড়তেছি, দেখো এই যেটা কোষ বিভাজনের গুরুত্ব। এই কোষ বিভাজনের গুরুত্বটা কি, এটা পড়তেছি আমরা এখানে। কোষ বিভাজন জীবের তিনটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে, ঠিক আছে। তিনটি গুরুত্বপূর্ণ, আরো কাজ করে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা। সেটা হচ্ছে কি, এক নাম্বার প্রজনন করে। মানে প্রজনন মানে কি, মনে করো যে পিতা মাতা থেকে সন্তান তৈরি হয় না, সন্তান উৎপন্ন হয়, এটাকে বলা হয় প্রজনন। এই সিস্টেমটাকে রিপ্রোডাকশন। এককোষী জীবে কোষ বিভাজন দ্বারা অযৌন জনন সম্পন্ন হয়। যার যে সমস্ত জীব, আচ্ছা দেখো আমরা কোষ তো পড়লাম, তাই না? কোন জীব আছে যে আমাদের দেহে তো অসংখ্য কোষ রয়েছে, তাই না? অসংখ্য, হ্যাঁ, অনেক কোষ রয়েছে। তো এখানে কিছু কিছু জীব রয়েছে যাদের দেহে মাত্র একটাই কোষ আছে, মাত্র একটা কোষ। এদের দেহে কিন্তু, এদেরকে বলা হয় এককোষী জীব বলা হয়। কি বলা হয়? এককোষী জীব বলা হয়। ওই এককোষী জীবগুলো কোষ বিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে অযৌন জননের মাধ্যমে। আচ্ছা, অযৌন জনন মানে স্ত্রী এবং পুরুষের মিলন বাদে বা মিলন ছাড়া যে জনন সম্পন্ন হয় তাকে বলা হয় অযৌন প্রজনন, তাই না? এটাকে বলা। এতে মাতৃকোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষ বা ডটার সেল তৈরি হয়। আমরা একটু পরে দেখবো যে এই যে এককোষী জীব বা নিম্ন শ্রেণীর যে জীবগুলো কিভাবে একটা থেকে দুইটা তৈরি হয়। এসব কোষ হুবহু মাতৃকোষের অনুরূপ এবং এদের ক্লোন বলে, এদেরকে বলা হয়, মানে এরা কি হয়, হুবহু মাতৃকোষের মতোই হয়, এবং ওই ডটার সেলগুলোকে তখন ক্লোন বলা হয়, ক্লোন। যৌন জননশীল জীবে, মানে আমরা আমাদের মনে করো মানুষ বা গরু ছাগল, এরা কি করে, দেখো এখানে গরু ছাগল বা মানুষের ক্ষেত্রে বা উন্নত যে উদ্ভিদ বা প্রাণী রয়েছে, তাই না, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে স্ত্রী এবং পুরুষের মিলনের মাধ্যমে বাচ্চা তৈরি হয়। তো এটাকে বলা হয় যৌন জননশীল। তো যৌন জননশীল জীবে কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ, শুক্রাণু তৈরি হয় এবং ডিম্বাণু তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে, যারা পুরুষ রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু তৈরি হয়, আর এখানে ডিম্বাণু হয় মহিলাদের ক্ষেত্রে, ডিম্বাণু তৈরি হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণুর যখন মিলন হয় তখন হচ্ছে, তারপরে হচ্ছে জাইগোট তৈরি হয়। এটা আমরা পরে দেখবো। তো এরপর এটা এক নাম্বারটা আমরা পড়লাম, মানে কোষ বিভাজনের গুরুত্ব হচ্ছে, এক নম্বর গুরুত্ব হচ্ছে
বংশ বিস্তার করা মানে রিপ্রোডাকশন করা বা হচ্ছে প্রজনন করা মানে বাচ্চা তৈরি করা। ঠিক আছে, 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানে 2 নাম্বার যে উপকারিতা বা গুরুত্ব সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। মানে এই যে আমি বললাম যে এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে মানে যে একজন গর্ভবতী মহিলা যখন হয় তো প্রথমে তো জাইগোট তৈরি হয় এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে। তো এককোষী জাইগোট দ্বারা বহুকোষী জীবের জীবন চক্র শুরু হয়। ওই যে জাইগোট জাইগোট কিন্তু এককোষী থাকে, তারপর ওই জাইগোট বিভক্ত হয় মানে বিভাজিত হতে 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 10 মাস পর একটা পূর্ণ একটা শিশুতে পরিণত হয়, বা আমি মানুষের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তারপরে সেই বাচ্চা জন্ম হয়, বাচ্চা জন্মানোর পরে সেগুলো ছোট থাকে তাই না, একদম বাচ্চা থাকে, আমরাও তো ছোট ছিলাম। তো আস্তে 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 আমরা মনে করো যত তোমার বয়স এখন 14 বা 12 13 14 যাই হোক, এখন তুমি কত বড় হয়ে গিয়েছো তাই না। এটা হচ্ছে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটেছে। তো জাইগোট ধারাবাহিক কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবে পরিণত হয় এবং বহু মিলিয়ন কোষ দ্বারা গঠিত হয়। তারপরে 3 নাম্বার হচ্ছে কলা নবায়ন। কোষ বিভাজন এবং বিভেদন দ্বারা সৃষ্ট নতুন কোষ দ্বারা পুরাতন এবং ক্ষতিগ্রস্ত কোষ কি করে সর্বদা প্রতিস্থাপিত হয়। মানে আমাদের দেহে পুরাতন যে কোষগুলা ওই কোষগুলা কি হয়ে যায় সর্বদা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। সর্বদা ক্ষতিগ্রস্ত হলে মনে করো আমাদের শরীরে কোথাও কেটে গেলে ওই জায়গাটা তো পূরণ হওয়া প্রয়োজন হয়। তো কোষ বিভাজনের মাধ্যমে ওই জায়গাটা কিন্তু আবার ঠিক হয়ে যায় তাই না, আমাদের শরীরে অনেক জায়গা কেটে যায়। তো কেটে গেলে আবার কিছুদিন পরে দেখবা যে ওই জায়গাটা আগের মতো একদম ফিল আপ হয়ে যায় এরকমই। তো জীবদেহে প্রতিনিয়ত কোষের মৃত্যু ঘটে, কোষ বিভাজন সৃষ্ট নতুন কোষ মৃত কোষের ঘাটতি পূরণ করে। কোনো কোনো কোষ বিভাজিত হয় না, সেটা আমরা একটু পরে দেখবো। দেখো কোষ বিভাজন 3 রকমের হয়, তা হচ্ছে 1 নাম্বার অ্যামাইটোসিস কোষ বিভাজন, 2 নাম্বার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, 3 নাম্বার হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো এখানে কোষ বিভাজনের একটা চিত্র দেওয়া হয়েছে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। মানে এককোষী যে জীবসমূহ তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। এরপরে বহুকোষী যে উদ্ভিদগুলোতে তাদের বা প্রাণীগুলোতে মাইটোসিস এবং মিওসিস হয়। তো মাইটোসিসের আরেকটা নাম হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণী কোষ বিভাজন বলা হয়। হুম, আর মায়োসিস বা মিওসিস এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন, রিডাকশনাল সেল ডিভিশন। ঠিক আছে, আর হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন। এই 3টা আমরা জানলাম। এখন এই বিস্তারিত ভাবে আমরা এই সেল ডিভিশন গুলো নিয়ে আলোচনা করব। ওকে, এককোষী জীবদেহের কোষ বিভাজন পদ্ধতি এটাকে বলা হয় অ্যামাইটোসিস। আমরা কিন্তু এটা প্রথমে পড়ে নিয়েছিলাম যে যারা হচ্ছে এককোষী তাদের ক্ষেত্রে কিভাবে সেল ডিভিশন হয়, হ্যাঁ, কিভাবে বংশ বৃদ্ধি করে। তারা সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে 2টা অপত্য কোষের সৃষ্টি করে, ওই অপত্য কোষগুলোই পরবর্তীতে একটা স্বাধীনভাবে মানে একটা প্রাণীতে পরিণত হতে পারে। ঠিক আছে, বদলিত। তো এখানে আমরা একটু জেনে নিই যে যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই বিভক্ত হয়ে 2টি অপত্য বা শিশু কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়? প্রত্যক্ষ মানে কি, মানে সরাসরি, এখানে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি ভাবে কি হচ্ছে বলতো কোষটা বিভাজিত হয়ে যাচ্ছে, জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বা বা হচ্ছে অ্যামাইটোসিস, ডিরেক্ট সেল ডিভিশন। এখানে নিউক্লিয়াস সরাসরি বিভাজন প্রাপ্ত হয়, তাই এটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। পরীক্ষায় যদি আসে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে ডিরেক্ট সেল মানে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, তাহলে তুমি এটাই বলবা, এই সংজ্ঞাটা পুরোটা লিখে দেবা, এখান থেকে এতটুকু লিখে দেবা। অথবা এমসিকিউতে যদি আসে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের এক নাম কি, তাহলে তুমি বলবা যে প্রত্যক্ষ কোষ বিভাজন। অথবা যদি আসে যে প্রত্যক্ষ কোষ বিভাজনের আর এক নাম কি, তো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরা দেখো এখানে তোমরা কতগুলো চিত্র দেখতে পাচ্ছ, দেখছো? এটা হচ্ছে অ্যামিবা, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এরা হচ্ছে নিম্ন শ্রেণীর এককোষী প্রাণী, এই বা এককোষী জীব। তো এই এককোষী জীব এগুলো এদের কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, মানে অ্যামাইটোসিস বিভাজন পদ্ধতিতে এদের সেল ডিভিশন হয়ে থাকে। আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়েছো তাই না বিষয়টা, যে কাদের এখানে দেখো চিত্র সহ দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয় যে অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া। তোমাদের এটা তোমাদের একদম মনের ভিতরে গেঁথে যাওয়ার কথা যে অ্যামিবা তাদের কি ডিভিশন হয়, কি ধরনের, ইস্ট, ব্যাকটেরিয়া এদের হচ্ছে এককোষী, এদের কি হয় বলতো প্রত্যক্ষ কোষ বিভাজন হয়ে থাকে। এখন আমরা এখানে দেখতেছি যে এসো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক, মানে সেল ডিভিশন প্রক্রিয়াটা আমরা দেখে দেবো, মানে প্রক্রিয়াটা কোনটা দেখতেছি বলতো, এই যে এটা
তোমাদের বইয়ে দেখছো, এই যে এটা এখানে কতগুলো চিত্র আছে না? এই চিত্র মানে এখানে দেখ কত বিষয়গুলো লেখা রয়েছে এখানে। এইগুলো আমরা সংক্ষেপে পড়তেছি, যে এইভাবে কিভাবে পড়বো, এই যে এরকম। দেখো, এসব প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। তো আমরা এখন প্রক্রিয়াটি দেখে নিলাম। এখানে প্রথমে কি হয়, কোষের নিউক্লিয় বস্তু ক্রমশ লম্বা হয়ে ডাম্বেলের আকৃতি ধারণ করে। প্রথমে কি হয়, নিউক্লিয়ার যে বস্তু সেটা কি করে, লম্বা হয়ে যায়, লম্বা হয়ে ডাম্বেল আকৃতি ধারণ করে। নিচে চিত্র দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার বস্তু, এটা কি হয়, প্রথমে লম্বা হয়ে যায়, লম্বা হয়ে এরকম ডাম্বেল আকৃতির হয়ে যায়। ডাম্বেল মানে কি, লাঠির মতো হয়ে যায়। দেখছো, লাঠির মতো হয়ে গেল। তো তোমরা ঠিক এইভাবে ব্যাখ্যা করবা। মাঝ বরাবর ভাগ হয়ে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়। দেখছো, এবার মাঝ বরাবর এই যে ভাগ হয়ে গেছে, মাঝ বরাবর ভাগ হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় হলো। এরপরে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয় না এবং কোনো মাকুতন্ত্র তৈরি হয় না। দেখো, আমরা যখন মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, তখন এই মাকুতন্ত্র কি এই সমস্ত বিষয় জানতে পারবো, ঠিক আছে? তো ওই সময় মানে মাইটোসিস বিভাজন এবং মিওসিস বিভাজনের ক্ষেত্রে এরকম মাকুতন্ত্র সৃষ্টি হয়। এই ক্ষেত্রে কিন্তু এরকম কোনো মাকুতন্ত্র সৃষ্টি হয় না। কোষের মধ্যভাগ কি হয়ে যায়, দেখো, চক্রাকারে ভাঁজ হয়ে যায়। দেখো, এই এরকম ভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, মাঝখানে এরকম ভাঁজ হচ্ছে, ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে ঢুকে যাচ্ছে আর কি। তো এটাকে ভাঁজ হয়ে যাচ্ছে, তাই না? একটি চক্রাকার গর্ত রিং আকারে সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে যায়। দেখছো, এই যে এরকম ভাবে ঢুকে যাচ্ছে, এই যে এরকম চক্রাকার রিং আকৃতির মধ্যে এইভাবে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ঢাকতে ঢাকতে একসময় অপত্য কোষ সৃষ্টি হয়েছে। দেখছো, এখানে একদম ভাঁজটা এরকম ভিতরে যাইতে 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 এটা একদম ভেঙে যাচ্ছে, এইভাবে ছিঁড়ে গেল, ওখানে একদম দুইটা কোষ তৈরি হয়ে গেল। অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকার আকৃতি লাভ করে। এই দেখো, দুইটা হয়ে গেছে। এটা হচ্ছে অপত্য কোষ হয়ে গেছে, এইখানে আরেকটা নিউক্লিয়াস, এর নিচেও আরেকটা নিউক্লিয়াস হয়ে গেছে। তো এখানে দুইটা কোষ তৈরি হয়ে গেছে। আর এই দুইটা কোষই, যেহেতু এরা এক কোষী জীব, এই দুইটা কোষই দুইটা জীবে পরিণত হবে, ঠিক আছে? এইভাবে বংশ বৃদ্ধি হবে এক কোষী জীবের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা পড়ছিলাম না যে এক কোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজন পদ্ধতিতে তারা বংশ বিস্তার করে থাকে, এটা আমরা পড়লাম। তো আজকে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বহুকোষী জীবদের যে কোষ বিভাজন রয়েছে, মানে মাইটোসিস এবং মিওসিস যে বিষয়টা রয়েছে, ওটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।